বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই মেধা, তাদের আন্দোলন মানেই মেধা, আর সেই আন্দোলনের বিরোধিতা মানেই মেধাহীনতা, মস্তিষ্কহীনতা। কোটানকোট, আমি ইচ্ছা করে আজকে শব্দগুলো বলবো, ঠিক করেছি, কোটানকোট চাড্ডিদের ঢোকার চেষ্টা, এটা কিভাবে ঠিক করলো, কে ঠিক করলো? অরিন্দম, কমপ্লিট অ্যান্টি সোশ্যাল গ্যাং যাদবপুরে। সিনেমা দেখতে দেবে না, বিবেক অগ্নিহোত্রীকে মারবে, তথাগতরাকে ঢুকতে দেবে না, সরস্বতী পুজো করতে দেবে না, ষোলখানা ডিপার্টমেন্টে ধনখড়কে, রাজ্যপালকে আটকাবে, আনন্দ বোসকে আটকাবে, বাবুল সুপ্রিয়কে মারবে, শিক্ষামন্ত্রীর রাস্তায় গাড়ি শুয়ে পড়বে, বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির সামনে শুয়ে পড়েছিল 2010-এ, আজান করবে, ইফতার করবে, গরুর মাংস বিক্রি করবে। এই তো কোনো জায়গায় তো এই জিনিস শয়তানি হয় না। আইআইটি, আইএম, এনআইটিতে সব হয় না। আচ্ছা এক মিনিট, জাস্ট একটা ইয়ে চাইছি, মানে একটা, আমি কোনো রিজয়েন্ডার দিচ্ছি না, জাস্ট জানতে চাইছি, গরুর মাংস বিক্রি খুব ভালো কথা, সৌর মাংস বিক্রি হয়? না করবে না, ওরা তো হিন্দু বিরোধী। সব মাংস খাওয়ার স্বাধীনতা থাকা উচিত। বড় কথা হচ্ছে 1955 থেকে 2026 অব্দি চিরকাল ব্রিলিয়ান্ট ছিল যাদবপুরে। আইএএস আইপিএস হতো, বিজ্ঞানী হতো, প্রযুক্তিবিদ হতো। 1995-এর আগে এসব শয়তানি দেশ বিরোধিতা হয়নি। এখন এক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম হয় কোটেশ্বর নগর, আলিমুদ্দিন নগর, ভিডমা নগর, যেগুলো মাওবাদী, যারা বলছে যে এই রাস্তায় গাড়ির সামনে শুয়ে পড়ছে, তারা বলছে কিসের ভারত, কেন ভারত? তারা বলছে দাঁড়িয়ে থেকে যে তারা নাকি দেশের মধ্যে নির্বাচন বিশ্বাস করে না। এদিকে বলে যাদবপুরে কেন নির্বাচন হচ্ছে না। এলাকার মানুষ হোস্টেলের পাশে, ইডিএফ হোস্টেলের পাশে, আপনি যাবেন মেন হোস্টেলের পাশে ইডিএফ অব্দি, ওখান থেকে বোতল ছড়ে, জন্ম নিয়ন্ত্রক ছড়ে, বড়ি ছড়ে, নোংরা জিনিস ছড়ে, এলাকার লোক ব্যস্ত। কার্মেল স্কুলে লোকে যেতে পারে না, যাদবপুর বিদ্যাপীঠের লোকজন বিরক্ত সারাদিন ধরে, এবং একটা এলাকাকে নষ্ট করেছে। বিজয়গড় থেকে আজারগড়, যেখানে যেখানে পেইং গেস্ট থাকে, সেখানে কোন দিন মাওবাদী ঢুকে এসে, কোন দিন জিহাদি ঢুকে এসে, প্রত্যেকটা বাড়ি আজকে এমনি 342টা বুথের মধ্যে একটা বুথে যেতে সিপিএম ওই এলাকাকে বিরক্ত করে দিয়ে রেখে দিয়েছে। আরেকটা বলে শেষ করি, কি চলে ক্যাম্পাসে, ক্যাম্পাসে কি তাদের দাবি, গাঁজা খেতে দিতে হবে এবং গাঁজার মিছিল চলবে, বোতল চলবে, এবং তার সঙ্গে ডাফলি চলবে, সিসিটিভি হতে দেবো না চলবে, নিয়মিত ঘেরাও চলবে, ফ্রি প্যালেস্টাইন চলবে, ফ্রি কাশ্মীর চলবে, এবং জেএনইউ, শুনুন একটা কথা বলে শেষ করি, এই জিনিস চলতো, সোভিয়েত মুছে গেছে, জেএনইউ, জামিয়া, আলিগড়, হায়দ্রাবাদ এসব পড়েছিল, সব ঠান্ডা হয়ে গেছে। বস্তার, চারু, ডেবরা, নকশালবাড়ি, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরালা, আলিমুদ্দিন মুছে গেছে। সুতরাং যাদবপুর ও শান্ত হয়ে যাবে। বেশ, আমি অংশুমান বাবুর কাছে আসবো, কিন্তু একটু আগে অরিন্দম বাবু বলছিলেন ফ্রি প্যালেস্টাইন। আমার কোনো আপত্তি নেই, পৃথিবীতে যে কোনো দেশ যদি ফ্রি হয়, তার স্বাধীনতা ফিরে পায়, আপত্তি কিসের থাকবে? ভারত সরকারের স্ট্যান্সও তো তা নয়, তারা তো দুখানা আলাদা পৃথক রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করেন, প্যালেস্তাইনেও বিশ্বাস করেন, ইসরায়েলের বিশ্বাস করেন। কিন্তু আমার প্রশ্নটা অন্য, অংশুমান বাবু, ফ্রি প্যালেস্টাইনের দাবিতে যারা পথে নামেন, তাদেরকে আগে ফ্রি ওয়েস্ট বেঙ্গল করা উচিত না, ফ্রি যাদবপুর করা উচিত না? কেন বলছি, অত্যন্ত নামী একজন অধ্যাপক, বিমানবাবু চিনবেন, আমি নাম করছি না, তিনি উপস্থিত নেই, আমার রুচিতে এটা বাধে কারোর অনুপস্থিতিতে তার সমালোচনা করা, কিন্তু সবাই জানবেন, একটু খুঁজলে পেয়েও যাবেন, ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ, অতি বামপন্থী, দুর্গাপুজোর থিম করতেন বাম আমলে। একবার আমি গিয়ে দেখি, তার পুজো কভার করতে গেছি রিপোর্টার হিসেবে, তার পুজো তিনি থিম করেছেন, সর্বধর্ম সমন্বয় করেছেন, দারুণ লাগছিল আমার। দুর্গাপুজোর মণ্ডপ, চার্চ আছে, মসজিদ আছে, মন্দির আছে, বৌদ্ধদের সংঘারাম আছে, দারুণ একটা গ্র্যান্ডার, ভীষণ ভালো লাগছিল। আমি খুঁজে খুঁজে দেখলাম ওই প্যান্ডেলের দুর্গা মূর্তি কালো, থিম কালো করা হয়েছে, হতেই পারে। ইন্টারেস্টিংলি দেখেছিলাম যে অংশটা মসজিদ করা হয়েছে সেই অংশটা কিন্তু সবুজ, মানে মা দুর্গার রংটা কালো করা যায়, কিন্তু হিন্দুদের দুর্গাপুজোর প্যান্ডেলে মসজিদটাকেও সবুজের বাইরে অন্য কোনো রং করা যায় না। এটা কেন বলুন তো অংশুমান বাবু? এটার থেকে ফ্রিডম চাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে আলোচনাটা হচ্ছে, এটা কি কালচারাল মার্কসিজম? মানে এনাকে ভীষণ সরব দেখি মানুষদের। আমি এর আগে অনির্বাণ অনেক জায়গাতেই আমি এটা লিখেওছি, বলেওছি যে এই পশ্চিমবঙ্গের বামপন্থীদের মধ্যেও একটা নরম সাম্প্রদায়িকতার রাজনীতি আমি লক্ষ্য করেছি, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, অ্যাবসলিউটলি কোনো জায়গা নেই। কিন্তু যে আলোচনাটা এতক্ষণ হচ্ছিল, বিশেষ করে জিষ্ণুদা যেটা বলেছেন যে যাদবপুরের মধ্যে দুটো যাদবপুর রয়েছে, আসলে ওই শঙ্খবাবুর কবিতা মনে পড়ছিল, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। আমি জাস্ট দুজনের নাম করছি, 7-এর দশকে এরা দুজনেই যাদবপুরের ছাত্র ছিলেন। একজন কুণাল বসু, গোটা পৃথিবী তাকে চেনে, একজন অত্যন্ত সফল ঔপন্যাসিক হিসেবে, তিনি কিন্তু এসএফআই এর জিএস ছিলেন যাদবপুরে। আরেকজন হচ্ছেন গৌতম দত্ত, তিনি একজন কবি, তার একাধিক কাজ রয়েছে, দুজনেই। কুণালদা অক্সফোর্ডের অধ্যাপক এখন,
আর গৌতম দত্ত থাকেন আমেরিকায়। এরা দুজনেই কিন্তু সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, দুজনেই অত্যন্ত কৃতি ছাত্র, দুজনেই কিন্তু সফল হয়েছেন, এবং কুণালদা তো গোটা বিশ্বব্যাপী ভারতের যে পরিচিতি তৈরি করার ক্ষেত্রে একটা বিরাট বড় অবদান রেখেছেন। আমরা ওকে বিশ্ববিদ্যালয়ে পড়াই। কাজে জিষ্ণুদা যে কথাটা বললেন, কিন্তু সেই এই কথাটার সাফল্যের উল্টো দিকে আরেকটা জাস্ট একটা লাইন, এই সাফল্যের সামান্যতম দেশকে ফিরিয়ে দিতে, অন্তত যাদবপুরকে ফিরিয়ে দিতে যাদবপুরে এসেছেন কি একবার? মানে পড়ান, যাদবপুরে আসেন, পড়ান, যাদবপুরের পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষিত করার চেষ্টা করেন। সেটা তো মানে আমি জানি না সেটা ওদের যে নেটওয়ার্ক আছে, যাদবপুর ওকে আমন্ত্রণ জানিয়েছেন কিনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছেন অনেকবার কুণালদা। আমি আরেকটা কথা বলছি, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিংবা না, এটা ওনাকে আমি অন্য পয়েন্টটা বলছি, যে একজন যখন প্রতিষ্ঠিত হয় না, তাকে দেখেই ওই ইনস্টিটিউটের যারা ইয়াং জেনারেশন স্টুডেন্ট তারা গর্বিত হয়, অনুপ্রেরণা পায়, তাকে আসতে হয় না, অনুপ্রাণিত হয়ে। না না না, উনি আপনি যেটা বললে ওই প্রশ্নটা করবেন না, তাহলে দুর্ভাগ্যজনক। বিমানবাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, উত্তর দেবেন? সরি আমি ইন্টারনেট করলাম। জিষ্ণুদা, আপনারা জানলে বলবেন আমাকে। জিষ্ণুদা নিজে যেহেতু যাদবপুরের প্রাক্তনী, আচ্ছা আজ পর্যন্ত যাদবপুরের প্রাক্তনী বিদেশে ওয়েল সেটেলড, আমি বিদেশ বলছি, হ্যাঁ, বিলেত আমেরিকা আলাদা করছি না, বিদেশে ওয়েল সেটেলড যে কোনো দেশে হতে পারেন, যাদবপুরের অন্তত একজন ছাত্রকে নিজের হাতে একটা স্টার্ট আপ করে দিয়েছেন এটা এই একদম আপনি জানেন না, আমি বলছি, যাদবপুরে কত টাকা যাদবপুরে এরা দেয়, এটা প্রতি বছর আমাকে বলতে দিন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, তার থেকে আলিপুর বোমার মামলায় যখন তিনি বেঙ্গল ন্যাশনাল কলেজ থেকে তিনি পদত্যাগ করলেন, অধ্যক্ষ থেকে তিনি যখন পদত্যাগ করলেন 1908 সালে, সেই দিনকার একটা অসাধারণ কথা আছে শ্রী অরবিন্দের, যে তোমরা বিদেশে পড়তে যাবে, বিদেশের থেকে জ্ঞান আহরণ করে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে ফিরে আসবে নিজে আনন্দ করার জন্য নয়, দেশমাতৃকাকে সেবা করার জন্য। প্রায় একই রকম কথা গোপাল দিলীপ চন্দ্র কুমার সেন, আগে সুভাষ চন্দ্র বসু করেছেন, ICS এর সময়। উদাহরণ দিচ্ছি, গোপাল চন্দ্র সেন, যিনি গরিব ঘরের ছেলে, হাওড়ার কারখানায় কাজ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে অধ্যাপক হন এবং বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসেন। তাকে জেনারেল ইলেকট্রিক চাকরি দিয়েছিল, তিনি কিন্তু যাদবপুরে ফিরে এলেন। গোপাল চন্দ্র সেন, অমিতাভ ভট্টাচার্যরাই যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রত্যেকটা ল্যাবরেটরি, প্রত্যেকটা ওয়ার্কশপে গোপাল চন্দ্র সেনের মতো এই যিনি বিদেশ থেকে ফিরে এসেছেন। তাই এরকম অনেক উদাহরণ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে আছে, অনেক আছেন, আমার মাস্টারমশাইরা ছিল, অরুণ বাবু ছিলেন, মধুসূদন বাবু ছিলেন, অনেক মাস্টারমশাই ছিলেন। কিন্তু বিষয় হচ্ছে অন্য জায়গায়। বিষয় হচ্ছে এটাই যে উৎসাহিত হয়ে সে একজন পরিচালকের গায়ে থুতু দেবে, উৎসাহিত হয়ে একজন রাষ্ট্রীয়, একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন গায়ক তার চুল ধরে টানবে। আর যারা উৎসাহিত করছেন তারা ঠিক এক সময় বাবার টাকা পয়সা গুছিয়ে সুন্দর একটা বিদেশি পাসপোর্ট নিয়ে, ভালো ভ্যালু আছে এরকম পাসপোর্ট, একদম তাই। হোক কলরবে যে কথা বললেন, এটাই তাই হয়েছে, যে আশাকর্মীর ছেলে তাকে বাঁচতে দিল না, আশাকর্মীর ছেলে সপ্তদ্বীপ কুণ্ডু বাঁচতে পারলো না। আর যার বাবা মা দুজনেই ইউনিভার্সিটিতে চাকরি করে, যার বাবা অন্য ইউনিভার্সিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তারা কিন্তু জানে যে এসবে তাদের কিছু হবে না। তারা যেরকম খুশি নোংরামি করুক না কেন, তার বাবা তার মা তাকে বাঁচিয়ে দেবে। পুনর্বাসনের ব্যবস্থা আছে। সে কিন্তু ওই যা গোপাল চন্দ্র সেনকে যে হত্যা করেছিল, সেও কিন্তু কানাডায় সেটেলড হয়েছে। এই যে পরম্পরা, এটা কিন্তু সমানে চলে যাচ্ছে। অংশুমান বাবু।